খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফলক। শুধু ফলাফল নয়, গত, আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে, আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। দর্শক, আজ আমরা আলোচনা করব বাংলাদেশের ব্যাডমিন্টন খেলাটা নিয়ে। আসলে পাড়া মহল্লায় আমরা যেখানে দেখে থাকি ব্যাডমিন্টন খেলা, শুধু একটা ব্যাট আর একটা কক হলেই যেখানে খেলায় নেমে পড়েন, সেখানে কেন ব্যাডমিন্টনের এমন ব্যাপ্তির ঘটেনি? যেখানে বাংলাদেশের ক্রিকেট ফুটবলে যে উন্মাদনাটা তৈরি হয়েছে, সেখানে কেন ব্যাডমিন্টনে ফেডারেশন কর্মকর্তারা সেই উন্মাদনা তৈরি করতে পারেনি? আজ আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন ব্যাডমিন্টনের সাবেক খেলোয়াড় এবং কোচ এলিনা সুলতানা। আপনাকে স্বাগত জানাচ্ছি এখন মাঠে। ধন্যবাদ। আপনি তো সাবেক খেলোয়াড় ছিলেন, নিজে খেলতেন, এখন বর্তমানে কোচ হিসেবে রয়েছেন। ব্যাডমিন্টনের যে প্রচারণা বা প্রসারের কথা বলছিলাম, সেটা আপনি যখন থেকে খেলেছেন এখন পর্যন্ত কেমন দেখছেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে? আসলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ব্যাডমিন্টনের যে জনপ্রিয়তা, সেটা ক্রিকেট ফুটবলের চেয়ে যে একেবারে কম সেটা কিন্তু না। কিন্তু আমরা ইন্টারন্যাশনালি রেজাল্ট করার অনেকগুলা মানে কারণ আছে, যেটার কারণে আমরা পিছিয়ে আছি। সেটার কারণগুলি হচ্ছে আমাদের সঠিক পৃষ্ঠপোষকতা। তো আসলে যারা কর্মকর্তা হিসেবে এসেছেন, তো সবাই আজ পর্যন্ত আমি যাদেরকে দেখেছি, সবাই আসলে ওই চেয়ারটা পর্যন্তই মানে তাদের যে তারা মনে করে যে ওই চেয়ারটাই আসলে ওই চেয়ারে বসার যোগ্যতাটা অনেকেরই থাকে, কিন্তু সেটা মেনটেন করার যোগ্যতাটা আসলে সবার থাকে না। তবে মানে আগের আমল থেকে শুরু করে আমি যদি এখনের পর্যায়ে দেখি, তো এবারই প্রথম বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনে যারা এসেছেন, তারা আমাদের যে ৩৯তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হয়েছে, সেখানে আপনার ফার্স্ট টাইম বাংলাদেশে যে ১০ লাখ টাকার প্রাইজ মানির ব্যবস্থা করেছে এবং অ্যাপ্রক্সিমেটলি ৫৪৯ জন শাটলার এটাতে পার্টিসিপেট করেছে। তো এটা কিন্তু আসলে কম না, কিন্তু আমাদের যে মানে এটার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাগুলো থাকে না। আর আমাদের ইন্টারন্যাশনালি রেজাল্ট করতে গেলে আসলে আমাদের অনেকগুলো টুর্নামেন্ট পার্টিসিপেট করতে হয় একটা বছরে। তো আগে যখন আমরা খেলেছি, আমরা হয়তো বছরে একটা বা দুইটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট পার্টিসিপেট করেছি, যেটা বর্তমানে এখন মানে অনেক বেশি করে পার্টিসিপেট করছে, যার কারণে আমাদের ওহিদুল এবং ঝুমার ডাবলসে লাস্ট ইয়ার ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে তারা ডাবলসে ওরা ব্রোঞ্জ মেডেল পেয়েছে। এবং আমাদের লাস্টলি বাংলাদেশ ওপেন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যেগুলি হলো একটা সিরিজ, একটা চ্যালেঞ্জ, সেখানে মিক্সড ডাবলসে বাংলাদেশ সিলভার মেডেল এবং মেন্স ডাবলসে আপনার চ্যাম্পিয়ন এবং রানার আপ হওয়ার গৌরব বাংলাদেশ অর্জন করেছে। তো এটা আসলে আমি বলতে চাই যে এইটার যে আপনার ফলটা, এই রেজাল্টটা এসেছে কিন্তু তাদের লং টার্ম একটা ট্রেনিংয়ের জন্য এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো পার্টিসিপেট করার জন্য। তো আসলে এইখানটাতে আমরা যখন দেখি যে আগের আমরা যখন খেলেছি, তখন কিন্তু আমরা এতটা মানে টুর্নামেন্টগুলো পার্টিসিপেট করতে পারিনি, যেটা এখন বর্তমান প্রজন্ম পাচ্ছে। এলিনা আপু, আমরা দেখেছি যে বিগত সময়ে আমরা জুলাই গণঅভ্যুত্থানের পর বিশেষ করে সেই সময়টাতে আমরা বেশ অন্যান্য ইভেন্ট বা অন্যান্য ফেডারেশনগুলোর দিকে সেভাবে আসলে নজরদারি পড়েনি। আমরা দেখেছি যে সবশেষ আসিফ নজরুল যিনি ছিলেন দায়িত্বে, তিনিও বলেছেন যে আসিফ মাহমুদ সজীব ভাইয়া সবগুলো ফেডারেশনের দিকে সমানভাবে নজরদারি দিতে পারেনি। সেক্ষেত্রে আমিনুল হক প্রতিমন্ত্রী, একজন খেলোয়াড় ফুটবলের, কি মনে হচ্ছে সবগুলো ফেডারেশন, 52টা ফেডারেশন এবং অ্যাসোসিয়েশন, তিনি যেভাবে আসলে তিনি তো দীর্ঘদিন ধরেই আসলে খেলার মাঠে রয়েছেন, খোঁজ খবর রাখেন, আসার পর আমরা দেখেছি ফেডারেশন কর্তাদের সাথে তিনি বৈঠক করেছেন, স্পন্সরের জন্য তিনি ব্যাংক কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছেন এবং আমাদের সাংবাদিকদের সাথেও বৈঠকে বসেছেন পরামর্শ নেওয়ার জন্য। তার যে দক্ষতা বা তার যে আসলে যেভাবে তিনি পরিকল্পনা করছেন, এইখানে আসলে ব্যাডমিন্টন ফেডারেশন আসলে কতটুকু তারা নিজেদের প্রসার ঘটাতে পারবে তার পরিকল্পনায়? অ্যাকচুয়ালি আমিনুল ভাই এতদিন ছিলেন শুধুমাত্র ফুটবলের জন্য ছিলেন, কিন্তু এখন তিনি আমাদের বাংলাদেশের স্পোর্টসের একজন প্রতিমন্ত্রী। তো এটা শুধুমাত্র আসলে মানে ফুটবল কেন্দ্রিক না, মানে তিনি এখন আমাদের অভিভাবক, প্রত্যেকটা ফেডারেশনেরই তিনি অভিভাবক।
তো তার যেটা পরিকল্পনা আছে যে ক্লাস 4 থেকে আপনার মানে স্পোর্টসটাকে বাধ্যতামূলক করবেন। তো শুধুমাত্র ব্যাডমিন্টন ফেডারেশন না, উনি সবগুলি ফেডারেশনকেই আমি যতদূর তাদের সাথে আমি থেকে বুঝেছি যে তারা প্রত্যেকটা ফেডারেশনে নজর দিচ্ছেন এবং কোন কোন ফেডারেশনের মানে আপনার মানে তারা অলিম্পিকে কারা কারা পার্টিসিপেট করছে বা তার নিচে কারা আছে, মানে সবগুলিকে তাদের দক্ষতা অনুযায়ী মানে চেষ্টা করছেন যে কিভাবে ডেভেলপ করা যায়। তো ওনার যে পরিকল্পনা আছেন আমি যতদূর জানি সেটা প্রত্যেকটা ফেডারেশনের জন্য সমান, তবে মানে আমরা আশা করছি যে তার দ্বারা ক্রীড়াঙ্গন আরো অনেক দূর এগিয়ে যাবে। আর শুধু তো আসলে তার কর্মসূচির আওতায় চতুর্থ শ্রেণী পর্যন্ত নেই, না, তার আরো অনেক অনেকগুলো কিছু আছে। পরিকল্পনা হ্যাঁ, রয়েছে। অনেক আমরা পরিকল্পনা আছে। যদি একটু দেখতে চাই যে আসলে কি কি পরিকল্পনা তিনি কর্মসূচি কি কি হাতে নিয়েছেন, তার সেটা হচ্ছে বিশেষ করে অবকাঠামো উন্নয়নের থেকেও তিনি খেলার মাঠ উন্নয়নে কাজ করার যে একটা প্রথম বিশেষ ব্যাপার নিয়েছে। এবং যদি তারপরে বলি যে আপনাদের ক্রীড়াকে পেশা হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টা তার মাথায় এসেছে, কারণ তিনি একজন সাবেক খেলোয়াড় ছিলেন, তিনি আসলে সেই সময়টাতে ফেস করেছেন। আমরা একটু দেখতে পাচ্ছি যে সেই জায়গায় এটা ট্যালেন্ট হান্ট কর্মসূচির প্রকল্প যেটা আপনারা আসলে বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে, তবে আমিনুল হকও একটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি হাতে নিয়েছেন কর্মসূচি। তারপরের দিন তিনি যখন দায়িত্ব পেয়েছেন তারপর দিনই এটা প্রকাশিত হয়েছে। আমরা দেখছি যে জাতীয় দলের খেলোয়াড়দের স্থায়ী বেতন কাঠামোর আওতা, এটা আসলে সব প্রত্যেকটা ফেডারেশনের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সেই এরপরে আমরা দেখছি আপনি যেটা বললেন চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা প্রত্যেকটা স্কুলে, এবং নতুন করে স্পোর্টস একটা কর্মসূচি যেটা আমরা বিগত সময় দেখেছি এটা হতো। উপজেলা পর্যায়ে ক্রীড়া অফিস এবং অফিসার নিয়োগ, 64 জেলায় ইনডোর সুবিধা সম্পন্ন স্পোর্টস ভিলেজ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যেটা বলছিলাম বিভিন্ন ব্যাংক এবং কর্পোরেট অফিসারদের সাথে তাদের সাথে স্পন্সরশিপের আগ্রহ বাড়ানোর বিষয়টা আমি যদি একটু বলে থাকি যে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে এখন ক্রীড়া অফিস আছে এবং অফিসাররাও আছেন, তবে আমি যতটুকু জানি যে অফিসার 400-রও বেশি অফিসার নিয়োগের একটা পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে ঢাকার বাইরের যে জায়গাগুলো রয়েছে সেখানে আসলে খেলাধুলার মানে পরিসীমা বা বন্টনের ক্ষেত্রে আসলে এইটা কতটুকু কার্যকরী হবে, এবং স্পোর্টস ভিলেজ নিয়েও যদি একটু শুনতে চাই। আসলে আমাদের শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক সবাই ঢাকাতে আসে কারণ এটা সেন্টার, তো আপনার বেশিরভাগ প্লেয়াররা কিন্তু ঢাকার বাইরে থেকে আসে। সো আমরা যেখানে যেমন আমি খুলনার, আমি বলতে পারবো যে খুলনাতে আপনার স্পোর্টসের মেইন জায়গাটা আসলে খুলনা ডিভিশন থেকে উঠে আসে। আপনি যদি দেখেন যে ক্রিকেট, তারপরে মানে ফুটবল বা অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, আবার অন্যান্য আমি বলছি না যে শুধুমাত্র খুলনা থেকে, মানে আপনার ওই শহরটা আসলে ওই দিকটা থেকে আপনার বেশিরভাগ প্লেয়াররা উঠে আসে। তো এরকম যে মানে তিনি যে কর্মসূচিগুলো নিয়েছেন, যে অফিসার যারা ছিল নিয়োগ দিয়েছেন যে জেলা ক্রীড়া অফিসার, তো আসলে তারা কি তাদের মানে আমার একটা প্রশ্ন থেকে যায় যে তারা কি তাদের যে কাজগুলি ছিল সেগুলি কি তারা আসলে সঠিকভাবে করতে পেরেছেন কিনা। কারণ আপনার এই প্রশ্নের উত্তরটা আমরা শুনবো। প্রতিমন্ত্রী যে কর্মসূচিগুলো দিয়েছেন, আমরা কথা বলছিলাম যে উপজেলা পর্যায়ে ক্রীড়া অফিস এবং অফিসার নিয়োগের একটা পরিকল্পনা তার এই কর্মসূচির মধ্যে রয়েছে এবং 400-র বেশি অফিসার দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে আপনি প্রশ্ন রেখেছেন যে জেলা পর্যায়ে যখন এতদিন অফিসার ছিল তারা আসলে কতটুকু কাজ করতে পেরেছে, এবং উপজেলা পর্যায়ে যখন অফিসার নিয়োগ দেওয়া হবে তারা আসলে কতটুকু কাজ করতে পারবে, বিশেষ করে ব্যাডমিন্টনের প্রসার ঘটানোর ক্ষেত্রে। তো অ্যাকচুয়ালি ব্যাডমিন্টনের তাদের প্রত্যেকটা অর্গানাইজার যারা থাকেন তাদের অর্গানাইজিং দিকটা কিন্তু প্রায় সিমিলারই থাকে যে কিভাবে এটাকে ডেভেলপ করতে হবে। তো সেক্ষেত্রে মানে আমার এটা আসলে অপিনিয়ন যে তারা যেন অবশ্যই শুধু ব্যাডমিন্টন, আমি যেহেতু ব্যাডমিন্টন প্লেয়ার দ্যাটস ওয়াই আমি ব্যাডমিন্টন নিয়ে কথা বলবো, যে তাদের সেই অঞ্চলগুলোতে যারা যারা ভালো মানের কোচ আছেন তাদেরকে দিয়ে যদি আপনার মানে তাদেরকেও মানে যারা কোচ আছেন তাদেরকেও যদি একটা মান্থলি স্যালারির মাধ্যমে আওতাভুক্ত করে তখন যদি তাদেরকে একটা ট্রেনিং করার সুবিধা দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই চাইবে যে আমার প্লেয়ার ডেভেলপ হোক। যখন তাদের এবং আমিনুল ভাই যেহেতু এই উদ্যোগটা নিয়েছেন যে শুধুমাত্র জেলা ক্রীড়া অফিসার অথবা উপজেলা ক্রীড়া অফিসার না, বিভিন্ন অঞ্চলে যারা কোচ আছেন আর কি, সেইখান থেকে তো আসলে কোচরাই তো প্লেয়ার তৈরি করে দিচ্ছেন আমাদের ঢাকাতে। সো আমরা ঢাকাতে যখন প্লেয়াররা ট্রেন আপ করছে বিভিন্ন ফরেন কোচের আন্ডারে অথবা ন্যাশনাল টিমের কোচের আন্ডারে, তারপরে যে তারা ইন্টারন্যাশনালে রেজাল্ট করছে, তো সেই বেতন
আওতাভুক্ত, যে আমাদের এখানটাতে যারা প্লেয়ার আছে, ন্যাশনাল টিমের যারা প্লেয়ার থাকবে তাদেরকে একটা বেতনের আওতাভুক্ত করতে হবে, এবং তাদের যে কোচরা থাকেন আসলে তাদেরকেও যদি একটা বেতনের আওতাভুক্ত করে নিয়ে আসা যায়, তাহলে আসলে তারা সারাদিন কেন খাটবে, একটা প্লেয়ারকে তারা তৈরি করে দিবে কেন? সো মাস শেষে যদি তার ফ্যামিলি নিয়ে চিন্তা করা লাগে যে আমার ফ্যামিলিটাকে আমি কিভাবে রান করাবো, তো সেক্ষেত্রে কিন্তু আসলে যদি তাকে ফিনান্সিয়াল একটা সাপোর্ট দেওয়া হয়, আমি মনে করি যে তাহলে আরও মানে ব্যাডমিন্টনটা আরও বেশি এগিয়ে আসবে। তার এই কর্মসূচির মধ্যে খেলোয়াড়দের তো বেতন কাঠামো একটা সমাধানের কথা বলা হয়েছে, তবে আসলে কোচদের কথা বলা হয়নি। সেক্ষেত্রে আপনি একজন কোচ বর্তমানে, নিশ্চয়ই সেই জায়গাটা আপনারও তৈরি হয়েছে। তবে খেলোয়াড়দের বলা হচ্ছে যে একটা পেশা তৈরি করবে। আমরা যারা আপনারা আছেন শিক্ষিত হয়ে এই ফেডারেশনে বা এই খেলাধুলাতে আসেন, তা পরবর্তী দেখা যায় আপনারা চাকরির সন্ধান খোঁজেন অন্য জায়গায় আসলে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে এই বেতনটাই কি আসলে সবশেষ সমাধান হবে কিনা, নাকি কোনো একটা স্থায়ী চাকরির ব্যবস্থা যদি করে দেওয়া হয় সেটাও আসলে আরো একটু ভালো হবে? মানে এটা তো বেতনের কথা বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত সেই ফিল্ডে আছে ততক্ষণ পর্যন্ত তো সেই ফিল্ড মানে বেতনের কথাটা আমার বলা হয়েছে, এবং তারপরে যে সে কী করবে, অবশ্যই সেখানটাতে আমাদের মাননীয় যে প্রতিমন্ত্রী আমিনুল হক ভাই আছেন, তিনি অবশ্যই এটার দিকেই মানে ফোকাস করেছেন, যার কারণে তাদের একটা স্থায়ী চাকরির ব্যবস্থা তিনি করে দেওয়ার জন্য চেষ্টা মানে তার যে চিন্তাধারা, তিনি যে এতটুকু চিন্তা করেছেন সেটাই আলহামদুলিল্লাহ। তবে আমরা চাইবো যে এটা বাস্তবায়ন হয়ে যত দ্রুত সম্ভব এটা বাস্তবায়ন হোক। আর তারপরে যেটা যখন আমি বাংলাদেশ আর্মিতে খেলেছি অ্যাপ্রক্সিমেটলি 7 ইয়ার্স, তো সেখানটাতে আসলে দেখা যাচ্ছে যে তারা আমাকে অফার করেছিল যে সোলজার লেভেলে একটা চাকরির জন্য। তো আসলে এই দিকটা যদি আমাদের মানে আমি আমিনুল ভাইকেই আসলে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যে এই দিকটাতেও যদি তিনি একটু মাথা দেন, যে আমাদের যে আর্মি আছে, আনসার বা যে বিভিন্ন বাহিনী যারা আছে, তারা যদি যারা এডুকেটেড প্লেয়ারদের জন্য তারা যদি একটি অফিসার র্যাঙ্কে চাকরির ব্যবস্থা করে দেয়। কারণ আপনি একটা জিনিস দেখবেন যে যখন তারা একটা ছেলে বা একটা মেয়েকে নিয়োগ দিচ্ছে তাদের অফিসারের জন্য, তো তার ফিজিক্যাল ফিটনেস এবং একটা প্লেয়ারের ফিজিক্যাল ফিটনেস কিন্তু এক হবে না। ডেফিনেটলি একটা প্লেয়ারের ফিজিক্যাল ফিটনেসটা অনেক ভালো হবে। তো সেক্ষেত্রে তাদের প্রায়োরিটিটা তো আসলে আগে দেওয়া উচিত। তো এই দিকটাও আমি চাই যেন আমিনুল ভাই এই দিকটাও অনেক ভালোভাবে বিবেচনায় আনেন। শাটলার উঠে আসার যে প্রক্রিয়া সেগুলো আমরা দেখেছি, তবে খুব কম সময় দেখেছি বা কম পরিসরে দেখেছি। তবে আপনারা একটা প্রকল্প বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগটা আমরা দেখছি যে বেশ বিস্তরভাবে সেই উদ্যোগটা নেওয়া হয়েছে, এবং যেই যতগুলো জেলা বা বিভাগ রয়েছে, 8টি বিভাগ রয়েছে, সবগুলো জেলাতে আপনারা টাচ করতে চান বা 4টা গ্রুপ করেছেন, অনূর্ধ্ব 15, 20, 19 এবং আমরা 46 ঊর্ধ্ব একটা গ্রুপ দেখেছি। সেখানে যদি একটু গ্রুপে দেখতে চাই আসলে আপনাদের কর্মসূচিগুলো কারা কারা পার্টিসিপেট করতে পারবেন, সেখানে কারা কারা অংশগ্রহণ করে সেই সুযোগটা লুফে নিতে পারবেন। আমরা দেখছি যে 8 বিভাগ 64 জেলাতে পর্যায়ক্রমে বাছাই কার্যক্রমটা হবে, এবং 2 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে সেটা হচ্ছে অনূর্ধ্ব 14 একটা গ্রুপ রয়েছে, যেখানে 6 থেকে 14 বছরের একজন শাটলার অংশগ্রহণ করতে পারবেন। অনূর্ধ্ব 19 রয়েছে, 15 থেকে 19 বছর বয়সী খেলোয়াড়রা নিতে পারবেন, এবং অনূর্ধ্ব 45 গ্রুপ আছে, অনূর্ধ্ব 45-এর যারা উপরে আছেন তারাও এখানে অংশগ্রহণ করতে পারবেন। আপনাদের এই প্রক্রিয়া নিয়ে যদি একটু জানতে চাই, এখনো তো শুরু হয়নি এই কার্যক্রম, কবে থেকে শুরু করতে যাচ্ছেন? আমরা অ্যাকচুয়ালি যে দেশে যে এখন একটা মানে পরিস্থিতি, তো জাস্ট মাত্র তো চেঞ্জ হলো, তো আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা এটা শুরু করে দিতে চাচ্ছি। যেমন এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে অনূর্ধ্ব 14 যেটা আসলে আমরা অন্যান্য দেশে আমরা কিন্তু দেখেছি যারা সুইমিংয়ের জন্য 6 মাস বয়সে একটা বাচ্চাকে কিন্তু তারা সুইমিং শেখাচ্ছে। তো আবার ব্যাডমিন্টনেও আমি দেখেছি, যখন আমি নিজে বাইরে খেলতে গিয়েছি, যে 3 বছর 4 বছরের বাচ্চারা তারা র্যাকেট হাতে নিয়ে তারা মাঠে নেমে খেলছে, তারপরে রানিং মানে এক্সারসাইজগুলো তারা করছে। তো আসলে এই উদ্যোগটা যদি আমাদের প্রথম থেকে আরও আগে থেকে নিতে পারতাম আমরা ফেডারেশনের মাধ্যম দিয়েই, তাহলে আমাদের দেশে আরও অনেক প্লেয়ার পেতাম আমরা। কারণ আসলে ছোটোবেলা থেকে আপনি যখন তাকে হাতে ঘুরিয়ে দিবেন, সে কিন্তু সেটাতে অবশ্যই একটা মানে আমরা একটা মাস্টারপিস পাবো। যেমন আমরা যদি এখন আমরা ক্লাস 10 অথবা কলেজ লেভেলে থেকে যদি আমরা খেলা শিখতে যাই, তাহলে তাকে দিয়ে কিন্তু আমি একটা ইন্টারন্যাশনাল রেজাল্ট আশা করতে পারি না। আর যদি 2-1 হয়ে যায় সেটা হচ্ছে আপনার লাকিলি, সেটা আমরা মানে এক্সাম্পল হিসেবে দেখতে পারি না। তো সেজন্য আমরা ছোট থেকে স্টার্ট করার একটা চিন্তা করেছি। তারপরে আপনার যেটা আমাদের মানে 45-এর উপরে যারা আছেন, যেমন আসলে এটা তাদের জন্য মেইনলি আমরা করতে চাচ্ছি, যে যাদের একটা সময় যারা খেলেছেন, মাঠে থেকেছেন, তারা আজকে খেলা থেকে অনেকটা দূরে।
তো তারা যদি আসলে মাঠে আসেন বাচ্চাদের সাথেও বা সবার সাথেই কিন্তু তারা মানে নিজেদের অভিজ্ঞতাটা শেয়ার করতে পারবেন এবং তারাও খেলতে পারবেন, তারাও আসলে মানে তাদের একটা মানে পরিবেশটাকে আসলে অনেক সুন্দরভাবে তারা উপভোগ করতে পারবেন আর কি। তাদের উপভোগের জন্যই আসলে এই বয়সটাতে যে তারা অনেক বেশি দেখা যাচ্ছে মানসিক একটা প্রবলেমের ভিতরে দিন কাটায় আর কি। আমরা বেশিরভাগ সময়ই দেখেছি যে ওই এজটাতে, তো তারা মাঠে আসলে তারা আসলে এনজয় করবে, উৎসবমুখর একটা পরিবেশ তৈরি হবে। এলিনা আপু, এই গ্রুপগুলোতে কি নারী পুরুষের কোনো আলাদা কোনো আপনারা সংখ্যা নির্ধারিত করে দিয়েছেন না? আমরা সংখ্যা আসলে নির্ধারিত করিনি, যে যারা যারা আসলে আপনার মানে খেলতে আগ্রহী তারাই আসবে। আর নারীদের জন্য আসলে আমি একজন, যেহেতু আমি নিজে একজন ফিমেল শাটলার, তো আমাদের যদি মানে ব্যাডমিন্টনে আপনার আমি যেগুলি আগেই আমি শেয়ার করেছি, যে যদি আমাদের মানে একটা এনজে যে কি করবে আর কি, মানে তাদের এই ব্যবস্থাটা যদি স্ট্রংলি আমাদের প্রতিমন্ত্রী দেখেন, তো সেক্ষেত্রে আমি মনে করি যে শুধুমাত্র নারী শাটলার কেন, আমাদের যত শাটলার আছেন মেল ফিমেল সবাই এগিয়ে আসবে ব্যাডমিন্টন খেলার জন্য। আচ্ছা, এখান থেকে তো আপনারা বাছাই কার্যক্রম সম্পন্ন করলেন, এর পরবর্তী ধাপটা কি হবে? ফেডারেশনের সাথে কি আপনারা কোনো মানে লিয়াজু বা লিংক করে রেখেছেন কিনা যে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবেন? আমরা আগে ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মাধ্যমে মানে আমরা নিজেরাই তাদেরকে ট্রেনিং করাবো, এরকম একটা প্ল্যানিং আছে। আসলে স্পন্সরশিপ ছাড়া এত বড় একটা প্রোগ্রাম আপনার কন্টিনিউ করাটা কিন্তু সম্ভব হয় না। তো আমরা আমাদের সাধ্যমতো যতদূর পসিবল আছে তাদেরকে আমরা এখন ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মাধ্যমে তারা বাছাই করে তাদেরকে আমরা ট্রেন আপ করাবো, যেহেতু আমরা নিজেরাই কোচ আছি, সেজন্য তাদেরকে আমরা ট্রেন আপ করিয়ে তাদেরকে বিভিন্ন যে টুর্নামেন্টগুলি হচ্ছে আন্ডার 14, আন্ডার 16 বা আন্ডার 19 এরকম বিভিন্ন ধরনের টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করিয়ে তাদের যখন একটা রেজাল্ট ভালো হবে, দেন আমরা তাদেরকে ইন্টারন্যাশনালি মানে পার্টিসিপেট করার জন্য কিভাবে কি করা যায় সেটা আমরা ফেডারেশনের সাথে আসলে বসে আমরা সিদ্ধান্ত নিব। মানে এখন আপনারা বসেননি বা কোনো আলোচনা বলতে অ্যাকচুয়ালি আমরা এটা এখন তো নতুন করে সবকিছু আমাদের আবার গুছিয়ে আনছে, যেহেতু আমাদের প্রতিমন্ত্রী নতুন এসেছেন। সো এখন যেহেতু ফেডারেশনটা কতদিন এটা আপনার থাকবে বা চেঞ্জ হবে এরকম যেহেতু একটা মানে সিচুয়েশনে আছে, সেজন্য ওটা একেবারে পারফেক্টলি যখন চেঞ্জ হয়ে একটা স্টেবল পর্যায়ে আসবে তখন আমরা 2025 সালের সবশেষ মাসে আমরা দেখেছি যে 19টি দেশ নিয়ে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন হয়েছে। সেখানে বাংলাদেশের 42 জন পার্টিসিপেন্টের মধ্যে আমরা দেখেছি যে 25 জন পুরুষ এবং 10 জন নারী ছিলেন। সেক্ষেত্রে আপনিও তো একজন নারী শাটলার হিসেবে এসেছেন বা খেলেছেন, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আপনার সেই সময়টা বা এখনকার যে সময়টা আছে, নারীদের অংশগ্রহণটা কেমন দেখছেন? তারতম্যটা কি কিছু হয়েছে কিনা, এটার উত্তর নেব। এলিনা আপু, বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটা করেছিলাম যে আপনার সময় যে নারীদের এখন উপস্থিতি কেমন দেখছেন? বিশেষ করে যে সবশেষ টুর্নামেন্ট আমরা দেখেছি, আন্তর্জাতিক টুর্নামেন্টে, ওটা খুবই সামান্য পরিমাণ নারীদের অংশগ্রহণ ছিল, বাংলাদেশের মাত্র 10 জন। এটার কারণ হচ্ছে আপনার মানে ওদের খেলার মানে মেয়েদের খেলা এবং ছেলেদের খেলার মানের যে ডিফারেন্সটা আর কি, এটাই আর কি মেইন প্রবলেম। কারণ ওরা আসলে যখন মানে আমরা মেয়েরা যখন প্র্যাকটিস করি, আমি যখন প্র্যাকটিস করেছিলাম তখন মানে স্টার্টিংটা ছিল আমরা 18 জন নিয়ে শুরু করেছিল, তো তার ভেতরে হয়তো 3 জন কি 4 জন মেয়ে ছিল, কিন্তু তার ভেতর থেকে শুধুমাত্র আমি একজন মেয়ে, খুলনা থেকে কথা বলছি আর কি, যখন আমি স্টার্ট করেছিলাম আমি একমাত্র মেয়ে যে আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ পেয়েছি এবং ইন্টারন্যাশনালিও রেজাল্ট করেছি। এটার কারণটা হচ্ছে যে ডেডিকেশন, যে মেয়েদের ভেতরে আমি এই জিনিসটা লক্ষ্য করেছি যে তাদের ভেতরে ডেডিকেশনটা খুবই কম থাকে এবং তারা একটু যে মানে মেয়েদের যে একটা মেয়েলি স্বভাবটা থাকে, যে না একটু ব্যথা পেলেই মানে তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, মানে ইমোশনাল যে সেক্টরটা, এটার কারণে মেয়েরা আমি মানে একজন মেয়ে হিসাবে আমি বলছি যে এটার কারণে ওরা অনেকটা পিছিয়ে থাকে। আর ছেলেরা যেরকম দেখেন তারা খেলছে, যে আমাদের এবছরই মানে এটাই আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আমাদের বাংলাদেশ ফার্স্ট পার্টিসিপেট করতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। কিন্তু সেখানেও দেখেন আপনারা যাচ্ছে 2টা ছেলে তাদের র্যাঙ্কিং 100, ওয়ার্ল্ড র্যাঙ্কিং 118 এসেছে সেজন্য। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মেয়েরাও, আমাদের উর্মি যে খেলছে সে ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিল, তো ওরও কিন্তু একটা পসিবিলিটি ছিল। কিন্তু আপনার ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আমরা যত বেশি পার্টিসিপেট করব তখনই আমাদের র্যাঙ্কিংটা আসলে উপরে চলে আসবে। কিন্তু পার্টিসিপেট করতে না পারার ব্যর্থতা, এটা আমি মনে করি যে এটা আমাদের ফেডারেশনের, সে যে ফেডারেশনই আসুক না কেন, ফেডারেশনগুলো আসলে এতটা স্পন্সরশিপ মানে ম্যানেজ করতে পারে না। তারপরে এই ফেডারেশন যতটুকু ম্যানেজ করেছে, আমি আগের ফেডারেশনগুলোতে আমি বলতে চাই যে তাদের মানে এই
এই স্পন্সরশিপ ম্যানেজ করাটার দক্ষতা যদি না থাকে, আমি মনে করি যে আসলে কোনো ফেডারেশনেই কারোর আসা উচিত না যদি তারা স্পন্সরশিপ ম্যানেজ করতে না পারে। কারণ একটা খেলোয়াড়কে আপনি কোন মান পর্যন্ত নিয়ে যাবেন, আপনি স্পন্সরশিপ ছাড়া আপনি ইন্টারন্যাশনালি রেজাল্ট আশা করেন কিভাবে? তো বাংলাদেশে আসলে এই যে এই সমস্ত কিছু মিলিয়েই মানে, এবং মেয়েদের আপনি তো নিজেও জানেন যে সব এলাকাতে আসলে মেয়েরা ওইভাবে মানে সাপোর্ট পায় না, ফ্যামিলি সাপোর্ট পাচ্ছে, অথবা ফ্যামিলি সাপোর্ট পেলে হয়তো এলাকার সাপোর্টটা পাচ্ছে না। তো আমি মানে সবার কাছে আশা করি যে একটা মেয়ে যখন সে প্র্যাকটিসের জন্য বা কোনো একটা স্পোর্টসে সে মানে খুবই পছন্দ করছে, তাকে আসলে ফ্যামিলি থেকে সাপোর্ট দেওয়া উচিত। তার ফ্যামিলি থেকে যে কেউই হোক না কেন, তাকে একটু মাঠে নিয়ে যাক না। দেখবে যে আজকে যে মেয়ে একটু একটু করে হেঁটে, মানে আমি ব্যাডমিন্টন দিয়ে উদাহরণ দিচ্ছি, একটু একটু হেঁটে একটু র্যাকেটের সাথে শাটেল দিয়ে খেলছে, আগামীতে সেই তো চ্যাম্পিয়ন হবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, তো তার দ্বারাই হবে। তো ফ্যামিলি থেকে সাপোর্টটা, এবং আমরা যারা এলাকার যারা আছি, একটা ছেলে বা একটা মেয়ে নেশাগ্রস্ত হয়ে যাওয়ার থেকে কি এটা ভালো না যে সে একটা স্পোর্টসের ভিতরে তারা সময় ব্যয় করুক এবং দেশকে এগিয়ে নিয়ে যাক। আমার মনে হয় যে আমাদের যে এখন যে সিচুয়েশন, বাংলাদেশের যে সিচুয়েশন, যে বেশিরভাগ ছেলে মেয়েরা আসলে পড়ালেখার পাশাপাশি তারা যদি খেলাধুলার দিকে এগিয়ে আসে, তাহলে আমাদের দেশ আসলে আপনার অসৎ সঙ্গটা ছাড়িয়ে যে একটা মানে ভালো একটা পরিবেশ, উন্নত বাংলাদেশ। এলিনা আপু, আপনি তো দীর্ঘদিন ধরে খেলেছেন এবং তার পরবর্তীতে কোচিং করাচ্ছেন এখন বর্তমানে। তবে ফেডারেশন থেকে আপনি যখন কোচিং করাচ্ছেন বা করানোর সময় সুযোগ সুবিধাটা আসলে কতটুকু পর্যাপ্ত পরিমাণে দিতে পেরেছে ফেডারেশন, বর্তমান বলি বা বিগত সময়ের ফেডারেশনগুলো বলি? ফেডারেশনে আসলে যেমন আপনি যখন একটা প্লেয়ার তৈরি করবেন, তখন কিন্তু আপনার কোচিং টাইমটাও দেয়া লাগবে। যেমন আমাদের এই ফেডারেশনে হয়তো তাদের কোনো প্রতিবন্ধকতা ছিল, যার কারণে আমাদের বিভিন্ন ধরনের যারা কোচ ছিলেন তারা একটা 2 ঘন্টা টাইম নিয়ে এখানে ট্রেনিং করাতো। তো আসলে তখন ওদের লাইটের একটা খরচ থাকে, যেটা আপনার বেয়ার করাটাও অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। তো বিভিন্ন কারণের মানে আছে হয়তো, সেজন্য মানে এই প্র্যাকটিস করার যে বিষয়টা ছিল, প্র্যাকটিস করার মাঠটা তারা স্টপ করে দেয়। তো আসলে মাঠটা যদি স্টপ থাকে, তখন সেক্ষেত্রে আসলে আপনি প্লেয়ার তৈরি করবেন কিভাবে? তো সেটার জন্য আসলে শুধুমাত্র ব্যক্তিগত উদ্যোগ না, ফেডারেশন এবং এনএসসি এবং মানে গভর্নমেন্ট সব কিছু মিলিয়ে আসলে আপনার সাপোর্ট ছাড়া একটা ভালো প্লেয়ার আপনি তৈরি করতে পারবেন না। মানে সেক্ষেত্রে আমিনুল হকের যে পরিকল্পনা, যে কমপ্লেক্স স্পোর্টস আমরা কমপ্লেক্স দেখতে পারবো, ভিলেজ প্রত্যেকটা জেলাগুলোতে দেখতে পাবো। তবে আমাদের যে কমপ্লেক্সটা রয়েছে, আমাদের যে টার্ফটা কোর্টটা রয়েছে ব্যাডমিন্টনের জন্য, সেই ক্ষেত্রে ওইটা আসলে কতটা ইন্টারন্যাশনাল মানের হয়ে থাকে? আমরা যদিও দেখি আন্তর্জাতিক অনেক প্রতিযোগিতা হয় এখানে। আসলে এখন আমাদের যখন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয়, তখন আমরা পুরা মাঠটাই তো আসলে তখন আমরা নিয়ে নিই এবং ম্যাট আমরা ইউজ করি। তো আসলে এই ম্যাটের যে একটা ডিফারেন্স, এটা ইন্টারন্যাশনালি অন্যান্য দেশে যেটা ইউজ করা হয়, আসলে বাংলাদেশ এইসব ক্ষেত্রে একটু পিছিয়ে থাকার কারণটা হচ্ছে যে তারা ফিনান্সিয়ালি আসলে ডেভেলপড না, যার কারণে আমাদের যে ম্যাটের যে একটা মানে কোয়ালিটির যে ডিফারেন্সটা, এটা থেকেই যায় আসলে। এলিনা আপু, সবশেষ প্রশ্ন করতে চাই, বাংলাদেশ যেই লক্ষ্যে এগোচ্ছে নতুন সরকারের আমলে, সেই জায়গাটাতে আসলে নির্বাচনের যে প্রক্রিয়া চলছে, যে অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে আবার নতুন অ্যাডহক কমিটি তারা দেবেন এবং তার পরবর্তীতে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে, আপনি কি নির্বাচনে দাঁড়াবেন কিনা বা লড়াই করবেন কিনা? আর সেক্ষেত্রে নির্বাচনে লড়াই করলে পাশাপাশি কোচিংটাও করাবেন কিনা? আমি যেহেতু আসলে মানে মানিরাল ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের টিচার হিসেবে আছি, তো এবং পাশাপাশি আসলে খেলাধুলাটাকে আমি অনেক বেশি ভালোবাসি, যার কারণে আমি এখনো পর্যন্ত কোচ হিসেবে সেখানটাতে রিলেটেড আছি। আর এখন যদি ফেডারেশনের নির্বাচন যদি হয়, সেই ক্ষেত্রে যদি মানে আমার সাথে মানে যারা আছেন, মানে পুরো টিমটা যদি মনে করি যে না, এই টিমটা আমাদের ব্যাডমিন্টনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আসছে, তবে আমি চেষ্টা করব তাদের সাথে থাকার জন্য। আর যদি মনে করি যে না, মানে এরা আসলে আমাদের ব্যাডমিন্টনের ডেভেলপমেন্টের জন্য না, তো সেক্ষেত্রে আমি থাকবো না। এলিনা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আলোচনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।